লিসেন বেবি, বিশ্বাস কর, আমি মাফিয়া হতে পারি কিন্তু এখনো ভার্জিন। কোনো মেয়ের কাছে যায়নি এই 28 বছর বয়সে। শুধু তোর জন্য। কথা শুনেই মেহরিনের গা গুলিয়ে উঠল। মেহরিন ভয় পেলেও সাহস করে মিনমিন করে বলল, আপনি এসব কি বলছেন দহন মামা? সাথে সাথে মেহরিনের তুলতুলে নরম গালে সজোরে একটা থাপ্পড় পড়ল। মেহরিন আর দাঁড়িয়ে থাকতে পারল না। গালে হাত দিয়ে থপ করে মেঝেতে বসে পড়ল। পুরো পৃথিবী যেন ঘুরছে। কেউ যে এত জোরে হাত দিয়ে থাপ্পড় দিতে পারে তা মেহরিন আজকে জানল। তখনই দহন মেহরিনের সামনে হাঁটু গেঁথে বসলো। তারপর ওর চুলের মুঠোয় জোরে ধরে নিজের মুখের সামনে টেনে না আনলো। মেহরিন ব্যথায় কুঁকড়ে উঠল। তার শরীর যেন রক্ত ঝরানো মোমের মতো নরম হয়ে গেল। দহনের চোখ লাল। রাগে জমে থাকা সমস্ত আবেগ যেন তার ভেতরে একটি জ্বলন্ত আগুনের মতো দাউ দাউ করছে। ফর্সা মুখটা লাল হয়ে উঠেছে রাগ আর উত্তেজনার মিশ্রণে। কপালের শিরা, উপশিরা ভেঙে ভাঙা মনে হচ্ছে। গলার রগ পর্যন্ত স্পষ্ট, যেন সে প্রতিটি শ্বাসের রাগকে মেলাচ্ছে। তারপর দহন দাঁতে দাঁত চেপে ধরে বলল, আমি আব্রাহাম তালুকদার দহন, তোর কোন কালের মামা লাগি? আমি কি তোর নিজের নানির পেটের ছেলে? না তো, আমি তোর চাচাতো নানার ছেলে। এর আগে কতবার বলেছি আমাকে মামা বলবি না। আর আজকে আমি তোর বিয়ে করব, একটু পর তোর ভাতার হব, আর এখন তুই আমাকে মামা বলিস? শালি ইবলিশ। তার কণ্ঠস্বর গোডাউনের কোণে প্রতিধ্বনিত হলো। শীতল অন্ধকার যেন আরো চাপা হয়ে এলো। মেহরিন কাঁপতে কাঁপতে তার হেয়ারজেল রঙের চোখের মণি মেলে তাকালো দহনের দিকে। রাগ আর যন্ত্রণার মিশ্রণে দহন যেন একে একে সব বাধা ভেঙে দিচ্ছে। কিন্তু সেই রাগের পেছনে লুকিয়ে আছে এক অদ্ভুত টান, এক অজানা আকর্ষণ। হঠাৎ দহন তার দাহ রাগের শ্বাস ফেলে এক অদ্ভুত শান্ত স্বরে ডাকল, শুদ্ধ, শুদ্ধ। দহনের কণ্ঠে এমন এক টান ছিল যেটা শুনলেই রুমের বাতাস ভারী হয়ে ওঠে। কয়েক সেকেন্ডের মধ্যে দরজার দিক থেকে দৌড়ে আসে এক ছেলেটা। বয়স আনুমানিক 25, শরীর লম্বা, প্রায় 5 ফুট 10 ইঞ্চি, কালো ছায়ার মতো গায়ের রং, কিন্তু চোখে অদ্ভুত কোমলতা, এক ধরনের নরম আলো। সেই নরম আলো যেন তার সমস্ত বৈশিষ্ট্যকে শুদ্ধ করে নিয়ে এসেছে বলেই তার নাম শুদ্ধ। কালো অথচ মায়াবী। এমন অবস্থাও তাকে সুদর্শন বলা ছাড়া উপায় নেই। সে এসে থেমে দাঁড়ালো, নিঃশ্বাস জোরে ওঠানামা করছে। জি বস। দহনের চোখে তখন আগুন আছে, কিন্তু মুখে আছে মেঘের মতো শান্তির স্তর, যেটা দেখলে মনে হয় এই শান্তির নিচে বড় কোনো ঝড় জমে আছে। দহন শান্ত স্বরে বলল, মেরিন আমাকে মামা বলেছে, শুনছিস? শুদ্ধের চোখ ছলকে উঠল ভয়ে। দহনের এভাবে শান্ত হয়ে কথা বলা সে চেনে। এটা কোনো স্বস্তির শান্তি নয়, এটা সেই শান্তি যেটা ঝড়ের আগে নেমে আসে। সে শুকনো গলায় ডোক গিলল, বুক কেঁপে উঠল। বস তো, তাহলে কি করব আমি এখন? দহন তার শান্ত চোখে শুদ্ধের দিকে তাকালো। সেই দৃষ্টিতে ছিল রাগের আগুন, অধিকার বোধের ছুরি, আর ভেতরে লুকানো কোনো অন্ধকার সিদ্ধান্ত। কাজী আর উকিল এনেছিস? শুদ্ধ আর কিছু বলল না, শুধু মাথা ঝাঁকালো বারবার, যেমন কোনো ছোট ছাত্র তার শিক্ষককে স্যার স্যার বলে পড়া শোনায় ভয়ে। মাথা নাড়ায়, সাথে সাথে তার চোখের পাতায় ভেতরের চাপ, আতঙ্ক চলাচল করছে। দহনের ঠোঁটের কোণে তীক্ষ্ণ হাসির ছায়া ফুটে উঠল। তারপর দহন মেহরিনের দিকে তাকালো। অল্প আগে যে মেয়েটা রাগে কুকড়ে উঠছিল, এখন সেই ছোট্ট পাখির মতো কান্নায় ভেঙে পড়েছে। চোখ লাল হয়ে গেছে, নাকও পানিতে ভিজে গেছে, আর গাল দুটো যেন কাঁচা গোলাপের মতো লালচে। মেহরিন চোখ ভিজে কাঁপতে কাঁপতে বলল, দয়া করে এরকম কিছু করবেন না, দয়া করুন। আমার পরিবার সমাজের মুখ দেখাতে পারবে না, সবাই আমাকে কলঙ্কিনী বলবে। দয়া করে থামেন। তার কণ্ঠটা ভেঙে ভেঙে এলো।
যেন প্রতিটি শব্দের ভেতরে লুকিয়ে আছে বাঁচার আকুতি। দহন শান্ত, আরও শান্ত হলো। সেই শান্তির মধ্যে ছিল অদ্ভুত দৃঢ়তা। সে শূদ্রের দিকে তাকালো। শুদ্ধ মাত্র এক নজরেই বুঝে গেল দহনের চোখের ইশারা। কিছু বলার দরকার নেই, সে হঠাৎ দৌড়ে বেরিয়ে গেল দরজা ঠেলে, যেন কোনো যুদ্ধের সংকেত পেয়ে সৈন্য ছুটে যাচ্ছে। গোডাউন তখন নিস্তব্ধ। মেঝের উপর মেহরিনের ভাঙা শ্বাস, দেওয়ালে আটকে থাকা দহনের নীরব আগুন। হঠাৎ দহন মেহরিনের কবজি ধরে এক ঝটকায় তাকে কোলে তুলে নিল। মেহরিন বিস্ময় আর আতঙ্কে শ্বাস আটকে ফেলল। না দহন মামা, ছাড়ুন। দহন তাকে চেয়ারের উপর বসিয়ে দিল, যেন সে কোনো ভঙ্গুর জিনিস। মেহরিনের পুরো শরীর কাঁপছে, শুধু ভয়ে নয়, ভবিষ্যতের অনিশ্চয়তায়। দহন তার পাশের চেয়ারে ধীরে বসল। নীরবতা কিছুক্ষণ দীর্ঘ হয়ে গোডাউন আঁকড়ে ধরল। তারপর দহন খুব নিচু স্বরে ফিসফিস ভঙ্গিতে বলল, আমি কোনো পাপ করছি না মেহরিন, জানেন মান, যা করছি তা হালাল, হারাম কিছু না। বিয়ের পরে তোর পরিবার ঠিক থাকবে, সমাজও কাছেও মাথা নিচু করতে হবে না, আমি তোকে কথা দিচ্ছি। সে এক মুহূর্ত থামলো, তারপরের কথাগুলো ছিল ধাঁধালো। ঠান্ডা কণ্ঠে বলল, কিন্তু আমাদের বিয়ে না হলে তোর পরিবার থাকবে না, সোজা কবরের নিচে চলে যাবে। মেহরিনের তার হ্যাজেল রঙের মণিওয়ালা চোখ বড় হয়ে গেল, তার নিঃশ্বাস থেমে গেল। গোডাউন যেন হঠাৎ ঠান্ডা হয়ে গেল। তখনই বাইরে থেকে বাড়ি পায়ের শব্দ শোনা গেল। ধাতব দরজাটা ঠেলে শুদ্ধ ঢুকলো। তার সাথে দুইজন বয়স্ক লোক, একজন কাজী আর একজন উকিল। দুজনেরই মুখে ভয় আর ঘাড়ের পাশে ঘাম গড়িয়ে পড়ছে। শুদ্ধ নিঃশ্বাস ফেলে নিচু কণ্ঠে বলল, বস, এনেছি। দহন কিছু বলল না, শুধু চোখ দিয়ে ইশারা করলো। তখনই শুদ্ধ নিজের ভয় ভুলে তত্ত্বপর হয়ে দুজনকে সামনের দুইটা চেয়ারে বসালো। কাজী আর উকিলের মুখে আতঙ্ক। আক্ষরিক অর্থেই তাদের হাত পা কাঁপছে, কারণ আব্রাহাম তালুকদার দহন এই নাম শহরের কোনো গলিতে উচ্চারণ করলে রাতের বাতাস থমকে যায়, আর অনেকের বুকের ভেতর ঢেউ ওঠে। ঢাকার মাফিয়া কিং, ভয়ে মানুষ মুখ খুলে না, কিন্তু কান খাড়া করে রাখে সব কথা শোনার জন্য। দহন শান্ত কণ্ঠে বলল, তাহলে আপনারা আপনাদের কাজ শুরু করেন। কাজের চোখ কেঁপে উঠল, ছুলে নেওয়ার হাঁসের মতো পলক ফেলতে ফেলতে সে হিসাব মিলাতে লাগলো। কথায় কি লেখা লাগবে। তার গলা শুকনো, কণ্ঠ কাঁপছে। বাবা, কাবিন কত দেব? এই প্রশ্নে রুমের বাতাস যেন আরো ঘন হয়ে গেল। দহন একটু সামনে ঝুঁকলো, কাজের কানের কাছে খুব আস্তে কিছু বলল, এত আস্তে যে শুদ্ধ শুনতে পেল না। মেহরিন তো দূরের কথা, কাজের মুখের রং পাল্টে গেল, চোখ বড় হলো, ঠোঁট শুকিয়ে গেল, কিন্তু সে কোনো প্রতিবাদ করলো না, কোনো প্রশ্ন করলো না। সে শুধু বলল, তুলে নিয়ে সাদা কাগজে ঠিক সেই শব্দগুলো লিখে দিল। তার হাত কাঁপছিল, তবু অক্ষরগুলো পরিষ্কার। উকিল চুপচাপ বসে যেন নিজের নখ কামড়াচ্ছে, ভয় আর কর্তব্যের মাঝখানে বন্দি। কাজী সাহেব কাগজের কাজ শেষ করে কাপা গলায় বলল, মা কবুল বলো। শব্দগুলো যেন গোডাউনের ভেতর ঘন দোয়ার মতো ঘুরে বেড়ালো। মেহরিন তখন ছোট্ট, আতঙ্কিত, অসহায়। তার মুখের রং মিলিয়ে গেছে, ঠোঁট কাঁপছে, চোখে দিশাহারা ভয়। সে মুখ খুলল, কিন্তু শব্দ বের হলো না। তার হৃৎপিণ্ড যেন বুকে নয়, গলার ভেতরে ধাক্কা মারছে। এটা কি সম্ভব? এটা কি আদৌ বলা যায়? যে মানুষটা এতদিন মামা ছোট থেকে মামার চোখে দেখছে, আজ তাকে স্বামী রূপে গ্রহণ করতে বলছে। এই বোধটাই মাথার ভেতর ঝড় তুলছে। দহনের মুখের শান্তি দেখে মনে হচ্ছে সব প্রশ্ন তার আগে থেকেই জানা, আর সব উত্তরও। হঠাৎ দহন শূদ্রের দিকে চোখ ফিরিয়ে শান্ত স্বরে বলল, শূদ্র, কুড়াল দে। এক মুহূর্তের জন্য গোডাউনের বায়ু থেমে গেল। শূদ্রের গলা শুকিয়ে গেল,
কিন্তু সে একটি শব্দও বলল না। সে শুধু গোডাউনের কোণার ধুলো জমা বাক্স থেকে কুড়ালটা বের করে দহনের হাতে তুলে দিল। দাতব অংশে আলো পড়তেই ঠান্ডা চকচকে দপত পানি ফুটে উঠল। মেহেরিন চোখ বড় করে তাকালো। তার শরীর পুরো গুটিসুটি মেরে উঠল। কাঁপতে কাঁপতে প্রায় চেয়ারের চিকন হাতলে আগলে ধরল। হঠাৎই কুড়ালটা তার গলার কাছে এনে থামিয়ে দিল। চামড়া ছোঁয়া পর্যন্ত নয়, কিন্তু এতটাই কাছে যে ঠান্ডা ধাতুর নিঃশ্বাস অনুভব করা যায়। মেরিনের কপাল থেকে ঘাম টাল ফেলে গলায় নামতে লাগলো। কাজী, উকিল, শুদ্ধ, সবাই স্তব্ধ। কারো চোখের পলক পড়ছে না। দহন দাঁতে দাঁত চেপে বিরল শান্তিতে বলল, জানেমান কবুল বলে ফেল, নয়তো তোর দেহ থাকবে, মাথাটা থাকবে না। কথাগুলো নিষ্ঠুর শোনায়, কিন্তু দহনের চোখে সে সিদ্ধান্তের বরফ। কোনো রাগ নেই, কোনো তাড়াহুড়ো নেই, শুধু অবধারিত পরিণতি। ভয়ে মেহরিনের কলিজা যেন বুকে থেকে বেরিয়ে আসতে চাইল। ও নিঃশ্বাস নিতে পারছে না, গলা শুকিয়ে গেছে, ঠোঁট নড়ে কিন্তু শব্দ জমাট। জানেমান, বল। এবার সে শান্ত নয়, একটু রুক্ষ, একটু কঠিন, আর পুরোপুরি সিদ্ধান্তের কণ্ঠ। মেহরিন চমকে উঠল। তার শরীর কাঁপছে, ঠোঁট শুকিয়ে গেছে, চোখের নিচে পানি জমে আছে, কিন্তু মুখে কোনো শব্দ আটকে আছে। অবশেষে সে কাঁপা শ্বাসের ফাঁকে বলল, কবুল। শব্দটা খুব ক্ষীণ, কিন্তু সবাই শুনে ফেলল। কাজী সাহেব হাতের কাগজে দৃষ্টি আটকে রেখে কাঁপা গলায় বললেন, মা, 3 বার বলতে হবে। মেহরিন চোখ বন্ধ করলো। 2 ফোঁটা পানি গলা হয়ে ঝরে পড়ল, আর বাকিটা যেন সুই হয়ে বেরিয়ে এলো। কবুল, কবুল। দহন আস্তে করে কুড়ালটা নিচে নামিয়ে মেজের পাশে রেখে দিল, যেন যুদ্ধের শেষে অস্ত্র নামিয়ে রাখা হয়। তারপর কাজী কিছু বলার সুযোগই পেল না। তার আগেই দহন নিজেই স্পষ্ট কণ্ঠে বলল, কবুল, কবুল, কবুল। কাজীর গলা আরও কেঁপে উঠল। বিয়ে সম্পূর্ণ। উকিল তখনই ব্যাগ থেকে রেজিস্ট্রেশন পেপার বের করে দুজনের দিকে এগিয়ে দিল। মেহরিনের হাত কাঁপছে এমনভাবে যে কলম ধরতেই আঙুল ফসকে যাচ্ছিল। চোখ দিয়া টপ টপ পানি পড়ছে। প্রতিটি অস্ত্র যেন স্বাক্ষরের আগেই চুক্তির সিল হয়ে যাচ্ছে। অবশেষে সেই সাইন করলো, ধীরে, রেখাত টলে। কিন্তু শেষ পর্যন্ত এবারও দহন দ্রুত সাইন করলো, যেন এই দৃশ্য যত দ্রুত শেষ করা যায় ততই ভালো। দহন তখন চেয়ারে হেলে বসে শান্ত। তার মুখে কোনো হাসি নেই, কোনো উল্লাসও না, কেবল স্বস্তির মতো কিছু, আর মালিকানার ঘন চাপ। এরপর শুদ্ধ এগিয়ে এসে ধীর সুরে বলল, এদেরকে যেখান থেকে এনেছিস সেখানেই রেখে আয়। কথাটা শুনতেই কাজী আর উকিল লাফ দিয়ে প্রায় দাঁড়িয়ে গেল। তাদের মুখে এখনো আতঙ্ক, কিন্তু সাথে বড় মুক্তির নিঃশ্বাসও। শুদ্ধ চোখ দিয়ে ইশারা করতেই তারা মাথা নিচু করে বাইরের পথে চলে গেল। শুদ্ধ পিছন পিছন বেরিয়ে গেল দরজার দিকে। গোডাউনের বাড়ির দরজা আবার ধীরে ধীরে বন্ধ হয়ে গেল। দহন মেহরিনের দিকে তাকিয়ে দেখে এখনো কাঁদতে থাকে। তাই দহন ঠান্ডা স্বরে বলল, কিছু কান্না রাতের জন্য রেখে দে। জানেমান, এখনই সব শেষ করে দিলে রাতে কি কাঁদবি? মেহরিনের চোখ ব্যথায় ভিজছে, কিন্তু এবার চোখে শুধু ভয় নয়, সেখানে ঘেন্না, গভীর কাটা মতো ঘেনা। সে ঠোঁট চেপে রাগের দৃষ্টি তুলে বলল, লজ্জা করে না নিজের ভাগ্নিকে বিয়ে করতে, তার উপর এসব অসভ্যের মতো কথা বলতে? দহনের চোখে ক্ষণিকের আগুন জ্বলছে উঠল, কিন্তু সে হুট করে রাগ চাপা হাসির মতো শ্বাস নিল, নিজেকে থামালো, নিজেকে সামলালো। তারপর দাঁতে দাঁত চেপে মেহরিনের দিকে ঝুঁকে এলো, এতটাই কাছে যে তার গলার নিঃশ্বাসের উষ্ণতা মেহরিন অনুভব করতে পারে। তারপর নিচু কিন্তু শব্দ ধাঁধালো বলল, প্রথমত, আমি কোনোদিন তোকে ওইসব সাউয়ার চোখে দেখিনি, আর দ্বিতীয়ত, বিয়ের পরে বউকে শুধু এইসব কথা কেন বউয়ের সাথে একই বিছানা শেয়ার করে
অনেক কিছু করতেও আমার লজ্জা করবে না? দহনের কথাগুলো যেন আগুন হয়ে মেহরিনের কানে বাজলো। লজ্জা আর ভয়ে তার মুখ লাল হয়ে ওঠে, কান দুটোতে যেন গরম ধোঁয়া বেরোতে থাকে। নিজের সব শক্তি জড়ো করে সে দহনকে ধাক্কা দিল, কিন্তু দহন একটুও নড়ল না, যেন সে কোনো মানুষ না, পাহাড়ের মতো শক্ত বেষ্টনী। মেরিনের কণ্ঠ কাঁপছিল, তবু সে বলল, আমাকে বাড়ি যেতে দিন প্লিজ। আমি বাড়ি যাব? আম্মু আব্বু আমার জন্য চিন্তা করবে। কলেজ থেকে দুপুর 1টায় যাওয়ার কথা ছিল, এখন কত দেরি হয়ে গেছে, যেতে দিন প্লিজ। তার চোখের কোণে জল চিকচিক করে উঠল, যেন ভয় আর অসহায়ত্ব দুটোই সেখানে ঘুরপাক খাচ্ছিল। দহন আরও একটু ঝুঁকে মেরিনের মুখের কাছে আনলো নিজের মুখ। দুইজনের মুখের মাঝে আর 1 ইঞ্চি দূরত্ব নেই, দুইজনের ঠোঁট ছুঁই ছুঁই। দহনের ঠোঁটের কোণে বাঁকা হাসি ঝুলে আছে, সে হাসিতে আরও বেশি ভয় পেয়ে গেল মেহরিন। তারপর দহন গম্ভীর কণ্ঠে ঠান্ডা কণ্ঠে বলল, এখন আর তুই শিকদার বাড়ির মেয়ে না, জানেমান, তুই এখন তালুকদার বাড়ির বউ, তাই তোকে তালুকদার বাড়িতেই থাকতে হবে। দহন কথা শেষ করে ধীরে ধীরে উঠে দাঁড়ালো। তার আচরণে এমন এক নিরাসক্ত শক্তি, যেন সিদ্ধান্ত নিয়ে ফেললেই পৃথিবী আরও তাকে আটকাতে পারে না। মুহূর্তের মধ্যে মেহরিন উঠে দাঁড়ালো, চোখ ভিজে উঠেছে, ঠোঁট কাঁপছে। তারপর সে হঠাৎ দহনের পায়ে লুটিয়ে পড়ে আগলে ধরে বলে উঠল, এভাবে করবেন না দয়া করে প্লিজ, আমি এখানে মরে যাব, যা হয়েছে সব ভুলে যান, আপনি আপনার মতো। কথা শেষ হবার আগেই দহনের মুখ বদলে গেল। একটু দেরি করে না, সে মেহরিনের বাহু ধরে দাঁড় করালো, আর পরের মুহূর্তে চর শব্দটা যেন ঘরের দেওয়ালে লেগে ফিরে এলো। মেহরিনের মাথা একপাশে কুঁচকে গেল, চোখ দুটো বিস্ফারিত, সে কিছুই বলতে পারল না, শুধু নিঃশ্বাস বন্ধ হয়ে এলো। তার 2 গালে আগুনের মতো লাল 5টা করে আঙুলের ছাপ ফুটে উঠেছে, 10টা আঙুলের চিহ্ন যেন বিচার হয়ে দাঁড়িয়ে আছে। মেহরিনের চোখে জল নামবে কিনা সে বুঝতেই পারল না, সে স্তব্ধ, তার কাঁপনেও থেমে গেছে, যেন শরীরটা নিজেই বোবা হয়ে গেছে। এরপর আর কোনো সতর্কতা ছাড়াই দহন তার বাহু চেপে ধরল, গ্রিপ এতটাই শক্ত যে মেহরিনের হাতের শিরাগুলো টান টান হয়ে উঠল। দহন কি নিচু কণ্ঠে এক একটা শব্দ চিবিয়ে চিবিয়ে বলল, এই কথা যদি আর একবার তোর মুখে শুনি, তোকে মাটির নিচে পাঠাতে আমার 2 মিনিটও লাগবে না। কথাগুলো ছিল শান্ত, ধীর, অথচ মৃত্যুর মতো নির্মম। যেন দহন যা বলছে তা হুমকি নয়, সেফ তথ্য। মেহরিন মুখ খুলতে চাইল, কিন্তু শব্দ বেরোনোর আগে অনুভব করলো 2 গাল যেন জ্বালাময়ী লোহার বাঁধ ভেতরে ভেতরে সেঁকা দিচ্ছে। চোখের পানি নিজের মতো গড়িয়ে পড়ছে, কিন্তু সে কান্না বোঝাতে নয়, ব্যথা আর অপমানের গরমে গলে যাওয়া। এরই মাঝে দহন হঠাৎই হাত পেতে মেহরিনকে কোলে তুলে নিল। তার শক্ত 2 হাতের বাঁধনে মেহরিনের শরীর অবচেতনেই শক্ত হয়ে গেল। এতটা কাছে দহনকে কখনো অনুভব করেনি সে, আর আজ এই কাছেই সব খাসা হয়ে গেছে। দহন একটুও কথা বলল না, শুধু হাঁটতে লাগলো লম্বা ভারী পদক্ষেপে, যেন কোথাও নিয়ে যাওয়ার সিদ্ধান্ত তার মাথায় আগে স্পষ্ট ছিল। বাকি পৃথিবীর মতামত তার কাছে শূন্য, কিন্তু মেহরিনের মাথা ওখানেই যুদ্ধ শুরু হয়ে গেছে। মা বাবা, তারা কি শুনলে বাঁচবে? তারা তো অহংকার করতো নিজেদের মেয়েকে নিয়ে, এখন সমাজ কি বলবে? মামা ভাগ্নির বিয়ে, এটা মানুষ মেনে নেবে না, উল্টো গলা ফাটিয়ে সিসি করবে। মেহরিন অনুভব করলো এক ধরনের গরম লজ্জা বুকের ভেতর উঠতে লাগলো, যেন পৃথিবী তাকে থুতু মারবে। মুখ দেখা যাবে না কারোর কাছে। এ খবরে কলেজের বান্ধবীরা কি বলবে, শিক্ষকরা, পাড়ার লোক, আত্মীয় স্বজন, কারো চোখের সামনে দাঁড়ানোর সাহস থাকবে না। সব প্রশ্ন একটার পর একটা ঢেউয়ের মতে আছড়ে পড়ছে মাথার ভেতর। দহনের কোলে থাকা সত্ত্বেও মেহরিন নিজেকে যেন শূন্য ঝুলতে থাকা কাউকে মনে হলো, নিরাপদ নয়, মর্যাদাহীন।
আর ভবিষ্যৎ অনিশ্চিত। ডন হাঁটছে, কোলে মেরিন, আর চারদিকে নীরবতা, শুধু পদধ্বনি আর ভরসা হারানোর এক মেয়ের নিঃশ্বাসের শব্দ। তালুকদার বাড়ি ঢাকার জমজমাট বিজনেস জগতে এক উজ্জ্বল নাম রাশেদ তালুকদার। তিনি কেবল বিজনেসম্যান নন, বরং সমাজে তার প্রভাব অপরিসীম। তালুকদার পরিবারের বড় কর্তা রাশেদ, যার চোখে আছে দৃঢ়তা, কাঁধে রয়েছে দায়িত্বের ভার। তার স্ত্রী লারেহি তালুকদার, তিনি ইউনিভার্সিটির ইংরেজি লেকচার। তার সৌম্য বুদ্ধিমত্তা এবং শিক্ষকের প্রজ্ঞা রাশেদ তালুকদারের কাঁচামালিক জীবনকে শান্তির ছোঁয়া দেয়। তাদের একমাত্র ছেলে আব্রাহাম তালুকদার দোহন, 28 বছর বয়সী, লম্বায় 5 ফুট 10 ইঞ্চি, ফর্সা দবদবে ত্বক এবং চোখের মণিতে এক গভীর কালো ছায়া, যে প্রথম দেখাতেই মানুষের মনে খাঁটি আতঙ্ক ও কৌতূহল দুইজন জন্মায়। তার মাথায় লম্বা সিল্কি ছায়ার মতো মিশ্রণ চুল, যা যেন তার ব্যক্তিত্বের গম্ভীর রহস্যকে আরো বাড়িয়ে তোলে। ছোটবেলা থেকেই আব্রাহাম দেশের বাইরে পাঠানো হয়েছিল পড়াশোনার জন্য, কিন্তু বিদেশি শিক্ষার পাশাপাশি তার জীবনে অন্য এক পৃথিবীর দরজা খুলে যায়। মাফিয়ার জগৎ। প্রথমে কেবল কৌতূহল, পরে শেখানোর মাধ্যমে তিনি হয়ে ওঠেন শহরের আনন্দের অদেখা রাজা। মারামারি, কাটাকাটি, নিত্যানন্দ, সবই তার কাছে কেবল এক দক্ষতার খেলা, যেখানে হারা কেউ ফিরে আসে না। তার পিছনে আছে এক কালো অতীত। তালুকদার বাড়ির ছোট কর্তা রাশেদ তালুকদারের ছোট ভাই মাহমুদ তালুকদার। তিনি ভাইয়ের সঙ্গে বিজনেস জগৎ ভাগাভাগি করে, কিন্তু তার নিজস্ব ছাপ রয়েছে। শান্ত, মেলামেশার দক্ষ এবং পরিকল্পনায় চতুর মাহবুবের স্ত্রী সোনিয়া তালুকদার একজন আদর্শ গৃহিণী। তিনি শান্ত, সংযমী, পরিবারের আবহকে কোমল রাখেন। তালুকদার বাড়ির ছোট্ট সন্তানরা, এক ছেলে এক মেয়ে, তার হাতের মাখন। রিয়ান তালুকদার মাহবুবের ছেলে, শ্যামবর্ণের, লম্বা 5 ফুট 9 ইঞ্চি এবং ইউনিভার্সিটিতে অনার্স সেকেন্ড ইয়ারে পড়ছে। শান্ত স্বভাবের রিয়ান বড় ভাইয়ের আব্রাহামের বিপজ্জনক জীবনকে কাছ থেকে দেখে হলেও তার নিজের পথে হাঁটতে চায়। শিক্ষা ও জ্ঞান অর্জনের পথে রিয়ানের ছোট বোন আবিরা তালুকদার কলেজে পড়েন। লম্বায় 5 ফুট 2 ইঞ্চি, ফর্সা, সিমসিম গঠনের এবং অভ্যন্তরীণ সৌন্দর্য যেমন আছে, বাহ্যিকভাবেও তিনি আকর্ষণীয়। সহজ সরল চেহারা ও কোমল চরিত্রের কারণে পরিবার এবং বন্ধুদের মধ্যে তিনি প্রিয় আর চঞ্চল। শিকদার বাড়ি ঢাকার আরেকটি প্রভাবশালী পরিবার, আরিফ শিকদার পরিবার। আরিফ শিকদার নিজেও ব্যবসায়িক জগতের পরিচিত নাম। তিনি তালুকদার পরিবারের সঙ্গে বিজনেসের সূত্রে সম্পর্ক রাখেন এবং সম্পর্কের গভীরতা শুধু পেশাগত নয়, ভালো সম্পর্কের বন্ধন তাদের পারিবারিক সংযোগও শক্তিশালী। তার স্ত্রী ফাতেমা শিকদার একজন আদর্শ গৃহিণী। তিনি পরিবারের আবহকে কোমল ও সুসংগঠিত রাখেন। 3টি সন্তান তাদের ঘর আলোয় ভরিয়ে রাখে। 2 মেয়ে এবং 1 ছেলে। ছেলে ইথান শিকদার। ইথান পরিবারের বড় সন্তান, শিক্ষা জীবন শেষ করে এখন বাবার সঙ্গে বিজনেসে যোগ দিয়েছে। লম্বায় 5 ফুট 9 ইঞ্চি, দৃঢ় চেহারা এবং বুদ্ধিমত্তার ভরা। তিনি কেবল ব্যবসায়িক কৌশলই জানে না, বরং সম্পর্ক ও সংযোগেও পারদর্শী। বড় মেয়ে জারিন শিকদার মেহরিন কলেজে পড়াশোনা করছে। লম্বা 5 ফুট 1 ইঞ্চি, ঘন কালো চুল হাঁটু পর্যন্ত, সৌন্দর্য, মার্জিত আচরণ এবং শিক্ষিত মনের সংমিশ্রণ তাকে পরিবার ও বন্ধুদের মধ্যে প্রিয় করে তোলে। ছোট মেয়ে মিষ্টি শিকদার। মিষ্টি এখনও ক্লাস 8-এ পড়ে। ছোটবেলায় সরলতা এবং নিষ্পাপতায় ভরা। পরিবারে তার হাসি যেন সব দুঃখকে ম্লান করে দেয়।
আরিফ শিকদার পরিবারকে বলা যায় শান্তি ও ব্যবসার সংমিশ্রণ। তারা তালুকদার পরিবারের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখেছে। তবে ঝুঁকিপূর্ণ গোডাউন থেকে বেরিয়ে আসতেই বিকেলের হাওয়া ভিজে গন্ধ নিয়ে লাগলো মেহরিনের মুখে। আকাশটা নীল কালো, যেন চুপচাপ শহরের সব গোপন আরতি গিলে দিচ্ছে। শুধু এগিয়ে এসে গাড়ির দরজা টেনে খুলল। মেহরিনের কাঁপা শরীরটা দেখে বোঝা যায় এখনও বাস্তবতা ঠিক ধরতে পারছে না। দহন 2 হাত তাকে গাড়ির সিটে বসিয়ে দিল সাবধানে, কিন্তু নির্লিপ্ত অচেনা যত্নে, যেন সে কোনো শব্দ, কোনো চিৎকার, কোনো কান্নাকে পাত্তা দেয় না। শুধু সিদ্ধান্তকে দেয়। দরজা বন্ধ না করেই দহন ঘুরে দাঁড়ালো সন্ধ্যের দিকে। লম্বা দেহ, ঠান্ডা চোখ, কোনো কথা নেই অপ্রয়োজনের, শুধু আদেশ। শিকদার বাড়ির খবর পেলে নিশ্চয়ই এখনই বাড়ি এসে ঝাঁপিয়ে পড়বে। দহনের কণ্ঠে জমাট হিসাব। তাই আপাতত মেহরিনকে নিয়ে আমি বাগান বাড়ি যাচ্ছি। ওখানেই থাকবে। শুদ্ধ মাথা নুয়ে শুনছে, ভয়ে নয়, অভ্যাসগত আনুগত্য। তখন আরো শান্ত স্বরে বলল, আমি মেহরিনকে রেখে চলে আসব। কিছুদিন ওখানেই থাকুক। আমি চাই না ওকে টানাটানি বা ঝামেলা হোক। যা হবে সব আমি সামলাবো। শূদ্র এবার ফিসফিস করে জীবস বাক্যে যেন এক চৌম্বকীয় সত্য। এই লোক যখন বলে সে সামলাবে, সত্যিকারের সারা শহর জানে যে সামলায়। দহন একবার ফিরেও তাকালো না। দরজাটা টেনে বন্ধ করে ভেতরে বসল। মেহরিন সিটের কোণায় সংকুচিত হয়ে বসে আছে, শ্বাস ধরা, চোখ ভেজা। সিটের লেদার ঠান্ডা। ড্রাইভার চোখাচোখি এড়িয়ে এই নিশন খোলালো। ইঞ্জিনে গর্জন উঠল নীরব। রাতের বুকে রক্তের মতো উষ্ণ। গাড়ি 5 মিনিটের মধ্যে এগিয়ে যাচ্ছিল। হঠাৎ দহন কোনো সতর্কতা ছাড়াই মেহরিনকে টেনে নিজের কোলে বসিয়ে নিল। মেহরিনের নিঃশ্বাস আটকে গেল। হাত পা ছটফট করতে চাইলেও পারে না। একদিকে ভয়, অন্যদিকে লজ্জা, দুইটাই গাল পর্যন্ত উঠে আসে। দহন মুখটা এগিয়ে আনলো মেহরিনের কানের কাছে। তারপর হ্যাক্সি কণ্ঠে বলল, সামনে ড্রাইভার আছে। ওকে তো নিশ্চয়ই আমাদের রোমান্স দেখাতে চাস না, তাই না? বাক্যের শেষে সে একটুখানি থামলো। বিরতির ওজনটা যেন চাপ দিয়ে বসে। যদি দেখাতে চাস ছটফট কর, আর যদি না চাস শান্ত হয়ে থাক। শব্দগুলো কাঁচ ভাঙার মতো ঠান্ডা। মেহরিনের চোখ ভিজে গেছে, কিন্তু কান্না বের করলে সেটাও আদেশ ভঙ্গের মতো মনে হবে। তাই সে নিঃশ্বাস টেনে নিজের শরীর স্থির করার চেষ্টা করলো। শহরের আলো আবার কাছে পড়ল। এবার মেহরিনের চোখের পানি ওপর, চোখের চারপাশটা লাল হয়ে আছে, ঠোঁট কাঁপছে, কিন্তু কোনো শব্দ নেই। দহন আস্তে করে মেহরিনের হিজাবটা একপাশে তুলল। কাজটা দ্রুত নয়, বরং হিসেবি, এমনভাবে যেন সে দেখছে মেহরিন লজ্জায় কথায় দুর্বল হয়ে পড়ে। হিজাবের নিচে ঝরে পড়া চুলের গন্ধটা। কলেজে গেছিল, তাই কলেজ ড্রেসের সাথে হিজাব পরেছে। দহন হিজাবটা তুলতেই ভেতরে গলাখানা আলোতে থপথপে ফর্সা হয়ে উঠল। নরম, লাজুক, এতটাই স্বচ্ছ যে লালচে ভাবটাও চোখে এড়ায় না। দহনের দৃষ্টি যেখানে আটকে গেল, কণ্ঠটা শুকিয়ে এলো, যেন কোনো কথা বলার ভাষাখানি আটকে গেছে। মেহরিন মিনতি ভরা কণ্ঠে ফিসফিস করলো, প্লিজ এরকম কিছু করবেন না। কথাটা কথাই হয়ে রইল। দহন কি আদৌ কারো কথা শুনে? সে ধীরে পরিমিতভাবে মেহরিনের গলার কাছের মুখ নামিয়ে দিল। স্পর্শটা রক্ষ নয়, বরং হিসেবি, অস্থির, তবু অদ্ভুতভাবে কোমল। অপ্রস্তুত মেহরিন হঠাৎ কেঁপে উঠল। পুরো শরীরটা যেন অজান্তেই সাড়া দিল, ভয়েও, লজ্জাও, আর অচেনা অনুভূতিরও মিশলে। শ্বাসের শব্দ বদলে গেল নিঃশব্দ কান্না, আর দম আটকে রাখার লজ্জার মাঝামাঝি কিছু। নিজেকে ধরে রাখতে মেহরিন 2 হাত তুলে দহনের চুল চেপে ধরল। চুলগুলো ঘন, সিল্কি, এবং হাতের প্রতিটা আঁচলেই
বোঝা যায় এই লোক কিছুতেই ছাড়বে না। দহন শুধু গলায় মুখ গুড়ে থামলো না, বরং ছোট্ট ছোট্ট চুমুইকে দিতে থাকে শতখানিক। মেরিন শুধু কাঁপতে থাকে, এতে যেন দহন আরো বেশি উন্মাদ হয়ে যায়। এক পর্যায়ে কামড় বসায় গলার সাদা অংশে, এতে মেরিন মৃদু গঙ্গানি দিয়ে ওঠে। চোখ দিয়ে টপ টপ পানি পড়তে থাকে। মেহেরিন এবার আর না পেরে খানিকটা জোরে বলে ওঠে, এরকম করবেন না প্লিজ, আমি এসবের জন্য প্রস্তুত না। দহন মাথা তুলে তারপর মেহেরিনের কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলে, ডেইজি হানি, তুই না চাইলে আমি তোমাকে পুরোপুরি আমার করব না, কিন্তু চুমু খাওয়া বা রাতে জরুরি ধরে ঘুমানোর এসব আমি স্যাক্রিফাইস করতে পারবো না। 28 বছর পরে বিয়ে করেছি কি চুমুর তৃষ্ণার আর জড়িয়ে ধরারা খোদাই মোড়ার জন্য। মেহেরিন চোখ খুলল, হ্যাজেল রঙের চোখের মণি দিয়ে দহনের দিকে তাকালো। ভয়, লজ্জা আর অদ্ভুত কৌতূহল সব মিশে। এই মানুষটা কি পাগল? মনে কেঁপে উঠে প্রশ্নটা। কেউ কি চুমু খাওয়া আর জড়িয়ে ধরার জন্য মরে না যায় নাকি? কান্নার ভেতরেও সেই প্রশ্ন জোড়া পায়। মনের কোণে একটা অদ্ভুত গর্জন, ভয়, লজ্জা আর বাস্তবতার সঙ্গে লড়াই, সব মিলিয়ে মিশে গেছে। হঠাৎ গাড়ি থেমে গেল, ইঞ্জিন বন্ধ হয়ে যায়, শহরের শব্দে দূরে ফিকে হয়ে আসে। দহন ধীরে মেহেরিনের হিজাব ঠিক করে দিলই। গাড়ির দরজা খুলে একজন বডিগার্ড দাঁড়ালো, শান্ত এবং অচল। সে দমনশীল চোখে দেখছে, কেউ কিছু বলতে সাহস পাবে না। দহন অল্প কিছুক্ষণ গাড়ির বাইরে দাঁড়িয়ে মেহেরিনকে কোলে তুলে নিল। মেহেরিন চোখ বড় করে আশেপাশে তাকালো। অচেনা অন্ধকার আর হালকা আলো, সব মিলিয়ে যেন নতুন কোনো জায়গা, যা সে আগে কখনো দেখেনি। মুহূর্তে সে কণ্ঠ কাঁপিয়ে বলল, আমাকে কোথায় নিয়ে যাচ্ছেন? দহন হেসে উঠল না, শুধু নির্লিপ্তভাবে হাঁটতে লাগলো। প্রতিটি ধাপ যেন পূর্ব নির্ধারিত, চিন্তাবিহীন। তার কণ্ঠ ধীরে, স্থির, নিঃশব্দ ভাবের মতো ভেসে এলো আমার। বাগান বাড়িতে দহন বাড়ির প্রধান দরজা পেরিয়ে ডাইনিং রুমে ঢুকতেই মেহেরিন চোখ বড় করে তাকালো। চারপাশে ছড়ানো আলো ও ছায়ার খেলায় পুরো বাড়ি যেন জীবন্ত হয়ে উঠেছে। নজরে পড়ল সাদা মার্বেল মেঝে এত ঝকঝকে যে মেহেরিনের ছাপ যেন সোনার মতোই ঝলমল করছে। ফার্নিচার বলো, কিন্তু নীরবতা বজায় রেখেছে। রুমের কোনায় দাঁড়িয়ে আছে 5জন মেইড, সাজানো পোশাকে, নিঃশব্দে নিচের দিকে তাকিয়ে। দহন ধীরে ধীরে সিঁড়ি ধরে উঠতে লাগলো। মেহেরিন শুধু চমকে চেয়ে দেখছে, প্রতিটি ধাপ যেন তার মনে ভয় আর বিস্ময় দুয়ের মিশ্রণ ছড়াচ্ছে। এত বড় বাড়ি, মনের ভেতর অজান্তে প্রশ্নগুলো ঘুরছে। ওপরের তলায় পৌঁছতেই বেডরুমের দরজা খুলে ভেতরে ঢুকতে মেহেরিনের চোখ বিস্ময়ে বড় হয়ে গেল। রুমটা এত বড় যে প্রথমে মনে হলো ফুটবল খেলার মাঠ। দেওয়াল, মেঝে, আসবাব সবই কালো, তবুও যেন রাতের মতো রহস্যময় ও অপূর্ণভাবে সুন্দর। কিছু আলো কাচের ফাঁক দিয়ে ঢুকছে এবং কালো রঙের সঙ্গে মিলিয়ে অদ্ভুত এক রোমাঞ্চ তৈরি করছে। দহন মেহেরিনকে আস্তে মেঝেতে দাঁড় করালো। তারপর এক হাত কাবাড থেকে বের করলো একটি সবুজ রঙের সিল্ক শাড়ি, হালকা উজ্জ্বল, লম্বা আর স্পর্শে অদ্ভুত নরম। দহন সেটি মেহেরিনের দিকে এগিয়ে দিল। সঙ্গে সঙ্গে মেহেরিন নাক মুখ কুঁচকে কৌতূহল কণ্ঠে জিজ্ঞাসা করলো, আপনি আরও মেয়ে নিয়ে এই বাড়িতে আসেন তাই না? সঙ্গে সঙ্গে মেহেরিনের গালে থাপ্পড় বসালো দহন। মেহেরিন নিজের গালে হাত রেখে ফুঁপিয়ে কেঁদে উঠল। গালের লাল দাগ, চোখ ভেজা, ঠোঁট কেঁপে উঠেছে। সব মিলিয়ে আতঙ্ক আর লজ্জার এক অভূতপূর্ব মিশ্রণ। দহন হাতে থাকা শাড়িখানা বিছানায় ছুঁড়ে মেরে মেহেরিনের 2 হাত শক্ত করে ধরে দাঁতে দাঁত চেপে বলল, তোর মনে কেন এমন হলো? আমি কি আরও মেয়ে নিয়ে এই বাড়িতে আসি, তাই তো? মেহেরিন দহনের দিকে না তাকিয়ে নিচের দিকে তাকিয়ে কাঁপা কণ্ঠে ফিসফিস করে বলল, আপনি কাবার থেকে শাড়ি বের করলেন তাই ভাবছি, কারণ আপনি তো আর শাড়ি পরবেন না। এই কথাই যেন দহনের রাগের আগুনে আরও জ্বালানি যোগ করলো।
সে মেহরিনের বাহু আরও শক্ত করে ধরল। মেহরিন ব্যথায় চোখ এবং মুখ কুঁচকে ফেলল। নিঃশ্বাস আটকে গেল। দহন দাঁত চিবিয়ে, কণ্ঠে হালকা তীব্রতা। এই জন্যই মানুষ বলে মেয়েদের বুদ্ধি হাঁটুর নিচে। বলেই দহন এক ধাক্কা দিয়ে মেহরিনকে পিছনে সরিয়ে দিল। মুহূর্তের জন্য মেহরিন কয়েক ধাপ পিছনে সরে গেল। চোখ বড়, শরীর কেঁপে উঠছে। দহন তখন বেডে পড়ে থাকা শাড়ি তুলে ধরল মেহরিনের হাতে। রাগী কণ্ঠে বলল, তাড়াতাড়ি ফ্রেশ হয়ে আয়। মেহরিন না মিজে ওভাবেই দাঁড়িয়ে থাকে। দহন তা দেখে কপাল কুঁচকে বলে, তুই কি মিন করতে চাইছিস আমি তোর জন্য ফ্রেশ করিয়ে আনবো? আমার কোনো প্রবলেম নেই। বলেই দহন তার দিকে ধীরে ধীরে এগিয়ে আসতে লাগলো। মুহূর্তের জন্য মনে হলো রুমের বাতাস ভারী, সময় থমকে আসে। হঠাৎ মেহরিন আর এক মুহূর্ত দাঁড়ালো না। নিঃশ্বাস ভেঙে সে দৌড়ে ওয়াশরুমের দিকে ঢুকে গেল। দহন তা দেখি থমকে রইল, কিন্তু রাগ ও উত্তেজনার মাঝে তার ঠোঁটে এক বাঁকা হাসি ছড়িয়ে পড়ল। তারপর ফিস ফিস করে আওড়ালো, আমার কিউট ডেইজি হানি। তারপর দহন সোফায় বসে গা এলিয়ে দিল। ঠিক সেই মুহূর্তে দহনের ফোন বেজে উঠল। রিংটং বাজলো। দহনের রিংটং হলো, এটা মুর রিশিদ। আমার হুজুরি শাহ কি মহিমা জানে। গলার মালা বানাইয়া ধীরে ধীরে টানে, আল্লাহ আজব কারিগর। দমে দমে লও খবর, প্রেমের চাবি দিয়া খুলে হৃদয়ের তালা। শব্দগুলো রুমে ভেসে এলো। দহন নিঃশ্বাস নিয়েই ফোন বের করলো। স্ক্রিনে বড় বড় অক্ষরে লেখা, শুদ্ধ জান্স। দহন চোখ মটকানো অবস্থায় ফোনের দিকে তাকালো। তারপর ফোন ধরে কানে দিল। সঙ্গে সঙ্গে ওপাশ থেকে শুদ্ধ কিছু বলছে। দহনের চোখ কাছের মতো তিঙ্ক হয়ে গেল। এক মুহূর্তের জন্য সময় যেন থমকে গেল। দহন দ্রুত ফোন ধরে শুদ্ধের কথার দিকে মনোযোগ দিল। কোনো শব্দ নাক শোনার মতো, কিন্তু চারপাশে বাতাসের চাপের ছায়া বেড়ে গেল। কিছুক্ষণ স্থির থাকার পর সে নিঃশব্দে উঠে দাঁড়ালো। রুম থেকে বেরিয়ে প্রতিটি ধাপ যেন আগুন ছোঁয়ানো লোহার মতো শক্তিশালী। তালুকদার বাড়ি। ফাতেমা শিকদারের মা বাবা নেই, তাই রাশেদ তালুকদার মেয়েটিকে তার নিজের মেয়ের মতো দেখেন। আজ মেহরিন বাড়ি ফিরে আসে না, তাই ওরা সবাই তালুকদার বাড়িতে উপস্থিত হয়ে জানিয়েছে। তা শুনে তালুকদার বাড়ির সবাই অস্থির হয়ে আসে। ফাতেমা শিকদার কান্না করতে করতে কাপা কণ্ঠস্বর ফিসফিস করে বলতে থাকে, আমার মেয়েটা কোথায় গেল? আল্লাহ, ওর সাথে তো খারাপ কিছু হয়নি তো? তখনই আবিরা দৌড়ে যেয়ে ফাতেমা শিকদারের পাশে বসে তাকে জড়িয়ে ধরে কাপা কণ্ঠে বলল, আপু চিন্তা করো না, মেহরিনের কিছু হবে না, ও ঠিক আছে। ইথান ধীর অস্থির কণ্ঠে বলল, এভাবে আর কতক্ষণ বসে থাকবো? আমার বোনকে পাওয়া যাচ্ছে না, পুলিশে জানাতে হবে, ওরা নিশ্চয়ই খুঁজবে। বাড়িটা নিঃশব্দ হয়ে গেল। সবাই চুপচাপ ইথানের দিকে তাকিয়ে আছে, কিন্তু ভয় ও উৎকণ্ঠা যেন বাতাসে ভেসে চলেছে। ঠিক সেই মুহূর্তে পিছন থেকে ধীরে স্থির কণ্ঠে কেউ বলল, কাউকে কোথাও যেতে হবে না, মেহরিন ঠিক আছে। সবাই চমকে ঘুরে পিছনে তাকালো। দরজার কাছে দাঁড়িয়ে আছেন দহন, শান্ত ধীর পায়ে, কিন্তু চোখে অদ্ভুত আভা, যেন পুরো বাড়িতে তার। রাশেদ তালুকদারের কণ্ঠে স্থির, রাগ চোখে বিস্ময়, মেহরিন ঠিক আছে মানে তুমি জানো ও কোথায়? দহন শুধু ধীরে হাঁটতে থাকলো, তার ধাপ নীরব কিন্তু শক্তিশালী। তারপর কণ্ঠে ঠান্ডা কিন্তু শক্তিশালী এক ঘোষণা, আমি মেহরিনকে বিয়ে করেছি। হলরুমের বাতাস যেন থমকে গেল। চোখের সামনে এক বিস্ময়, মুখমণ্ডল কঠিন, হাত অচল, সবাই যেন হোঁচট খেয়ে রইল। এমন মুহূর্তে রাশেদ তালুকদারের চোখের রাগের আগুন। সে নিজের সর্বোচ্চ শক্তি খাটিয়ে দহনের গালে থাপ্পড় মেরেছিল। শুধু শোরগোল নয়, পুরো ঘরে প্রতিধ্বনি ছড়ালো। দহন না চুপ হলো, না হেসে ফেলল, একটু ধীর চিত্রে। তার চোখের নিচে ছোট্ট দাগ, একরকম উত্তেজনা,
একরকম অধিকার। রাশেদ তালুকদার হঠাৎ চিৎকার করে উঠল, গলায় তীব্র রাগের আগুন জ্বলে উঠছে। বেহায়া ছেলে, লজ্জা করলো না ভাগ্নিকে বিয়ে করতে? বাড়িটা কেঁপে উঠল রাশেদের কণ্ঠে। সবাই স্থির, চোখ বড় দহনের দিকে তাকিয়ে। এই মুহূর্তে কেউ কোনো শব্দ বলতে সাহস পায় না। দহন স্থির, চোখে ঠান্ডা আর ঠোঁটে হালকা বাঁকা হাসি, ধীরে, যেন সে শুধু সময় দিচ্ছে। তারপরই বলল, আজব, লজ্জা করার কি আছে? বিয়ে করে কেউ লজ্জা পায় নাকি? আমার তো একটুও লজ্জা হলো না। এমনকি আমি তো চুমু খেয়াল, তবুও একটুও লজ্জা হলো না। বিশ্বাস করুন, সামনে আরও অনেক কিছু করব, তবুও একটুও লজ্জা করবে না। রাশেদ তালুকদার চিৎকার করে উঠে, গলার শিরা ফুলে, চুপ করো, কী সব বলছো তুমি? এ কথা মুখে আনো কিভাবে? বাড়ির নিস্তব্ধ যেন আকাশের বজ্র চিৎকার করে থেমে গেছে। ঠিক তখনই ফাতেমা শিকদার এগিয়ে আসে, চোখ লাল, মুখ ফ্যাকাশে, দেহ কাঁপছে, তবুও দাঁড়ানো দহনের সামনে। তুমি মজা করছো, তাই না? তার কণ্ঠ কাঁপছে। এরকম কিছু হতে পারে না, তুমি আমার ভাই লাগো, এসব কিভাবে সম্ভব? ড্রয়িং রুমের সবাই তাকিয়ে আছে, অবিশ্বাস ছাড়া আর কিছু নেই। দহন ঠোঁটের কোণে সেই পরিচিত বাঁকা হাসি তুলল, চোখে কোণে ভাববোধ নেই, কোনো ব্যাখ্যার তাড়া নেই। তাতে কি কণ্ঠ উত্তাপহীন, বরফ শীতল। তুমি তো আর আমার আপন বোন লাগো না। তারপর আরেক ধাপ এগিয়ে গিয়ে বলল, আর এখন তুমি আমার শাশুড়ি লাগো। শব্দগুলো যেন থাপ্পড়। হলরুমের বাতাস হঠাৎ ভারী হয়ে গেল, বুকের ওপর চাপ। ফাতেমার চোখ ছলছল করে উঠল, ঠোঁট কাঁপছে। এক মুহূর্ত থেমে সে হঠাৎ কেঁদে দিয়ে বলল, আমার মেয়েটা ফিরিয়ে দাও। আমি আর কিচ্ছু চাই না, শুধু মেহরিনকে দাও। আমি আমার মেয়েকে নিয়ে অনেক দূরে চলে যাব, আর কখনোই তোমার সামনে আনবো না। দহন হাত পকেটে রেখে উদাস ভঙ্গিতে বলল, আজব, আমার বউ কেন ফিরিয়ে দেব? আর তাছাড়া দুপুর থেকে এখন পর্যন্ত তোমাদের মেয়ে আমার সঙ্গেই ছিল। তো বুঝতে পারছেন তো আমি ঠিক কী বোঝাতে চাইছি? খড় নিস্তব্ধ, বাক্যগুলো ইঙ্গিতেই চেয়ে বেশি কিছু, কিন্তু দহন সেই বেশি অংশটি বলার দরকারই মনে করল না। ঠিক তখনই এনাদ দাঁত চেপে এগিয়ে এলো, রাগে গলা কাঁপছে, চোখে আগুন, হাতে ফুল পারল শক্তি। সে দহনের শার্টের কলার দু হাতে দিয়ে শক্ত করে ধরে বলল, আমার বুটকে দিয়ে দে, নয়তো ভালো হবে না বলছি। দহন স্থির, কোনো ভয় নেই, কোনো তাড়াহুড়ো নেই, শুধু চোখে ক্ষুদ্র এক তাচ্ছিল্য। সে হাসল ধীরে, নির্লিপ্তভাবে, আর রিল্যাক্স। ভাগনা একটু থামলো, নাকি সম্বন্ধী বলবো কোনটা? শব্দগুলো আগুনে পেট্রোল ঢালার মতো। এনাথের মুখ আরও লাল হয়ে গেল। আমার বোনকে কোথায় রেখেছিস বল? তার কণ্ঠে হুমকি নেই, আছে অগ্রতায় ভরা অসম্ভব গ্রাম। দহন এবার নিজেই কলার থেকে ইনাথের হাত সরিয়ে ফেলল। কোনো যুদ্ধ নেই, কোনো জোর নেই, কেবল কর্তৃত্ব। তারপর তালুকদার বাড়ির সবার দিকে তাকালো, হাওয়াও যেন থেমে গেল। গম্ভীর কণ্ঠে দহন বলল, তোমরা সবাই যতদিন না মেনে নিবে দহন চোখ শুরু করলো, ততদিন পর্যন্ত মেহরিনের খোঁজ পাবে না। কথা কানা বলে দহন আর এক মুহূর্ত দাঁড়ালো না। নিজস্ব ভঙ্গিতে অহংকারের মতো ভারী পায়ের শব্দ রেখে বাড়ি থেকে বেরিয়ে গেল। গেটের বাইরে গাড়ির দরজা বন্ধ হওয়ার শব্দটি যেন তালুকদার বাড়ির বুকে বাজ পড়ার মতো। ঘর জুড়ে মুহূর্তের নীরবতা। তারপর আরিফ শিকদার হঠাৎ বুকে হাত চেপে ধরল, চোখ বড় বড় হয়ে উঠল, নিঃশ্বাস ভারী। তারপর ধপ করে সোফায় বসে পড়ল। আব্বা! ইনাত ছুটে এলো, আবিরও দৌড়ে গেল, ফাতেমা তো কেঁদেই ফেলল। আল্লাহ, কি হলো, কি হলো? আরিফের মুখ মুহূর্তেই বিবর্ণ, ঠোঁট ফ্যাকাশে, কপালে ঘাম জমে উঠেছে, তার নিঃশ্বাস ভাঙা ভাঙা। ফাতেমা আমার মেয়ে বলেই চোখেই বোঝা ফেলল। সবার মুখে আতঙ্ক, হাসপাতালে নিতে হবে। এনাদ চিৎকার করলো, ইথান আর রিয়ান আরিফ শিকদারকে ধরে উঠালো। দরজার দিকে নিয়ে যাওয়ার সময় ফাতেমা ফুপিয়ে বলল, আমার মেয়েটা, আমার স্বামী
তার চোখে অশ্রু জলে ঝাপসা হয়ে গেল দুনিয়া। গাড়ির দরজা বন্ধ হওয়ার সাথে সাথেই সাইরেনের মতো হুঙ্কার ছুটে বেরিয়ে গেল। লাল আলো না থাকলেও এ বাড়ির ভেতরে লাল সাইরেনই বেজে উঠেছে। পরিবারের সবাই ব্যস্ত, ভেঙে যাওয়া কিংবা রাগী অথবা অসহায়। কেবল একজন পুরোটা সময় চুপচাপ ছিল। নাহিরি তালুকদার। সে সোফার পেছনে দাঁড়িয়েছিল, হাত মুঠো করে, চোখে এক অদ্ভুত শূন্যতা। তার ছেলে, অথচ তার কিচ্ছু বলার অধিকার নেই। তার ছেলে, অথচ সে ছেলের তাকে মানুষ বলে মানতে পারে না। লাহিড়ীর চোখে তার নিজের ব্যথার প্রতিচ্ছবি ফুটে উঠল। একটা ভাঙা সম্পর্কের ইতিহাস, একটা বাবার অনাহুত অবস্থান এবং একটা সত্য, দহন তাকে সহ্য করতে পারে না। যেই মুহূর্তেই আরিফ শিকদারকে নিয়ে গাড়ি গেট পেরিয়ে বেরিয়ে গেল, লাহিড়ী ধীরে ধীরে উঠে দাঁড়ালো। তার হালকা নিঃশ্বাস বেরিয়ে এলো, কিন্তু সে নিঃশ্বাসের শব্দ নেই, শুধু ভাঙা গর্ব আর ভাঙা পিতৃত্ব। বাড়িটা পুরো নিস্তব্ধ, ভাঙা পরিবারের শব্দ আর জোরে বাজে না। রাত 9টা যেন অস্বাভাবিক নীরব। বাগান বাড়ির প্রতিটা কোণা কেবল বাতাসের শব্দে কেঁপে উঠছে। বাইরে ক্রমাগত ঝিঝি পোকার ডাক, ভেতরে একটা অস্থির টান, যেন পুরো দুনিয়া থমকে আছে। দুজনকে কেন্দ্র করে দহন প্রধান গেট পেরিয়ে ঢুকলো ভেতরে। হাঁটার ভঙ্গিতে ক্লান্তি ছিল, আবার বিরক্তিও। সারাদিনের ঝামেলা, তর্ক, চিৎকার সব মিলিয়ে মাথা যেন গরম কয়লার মতো। কোনো দিকে না তাকিয়ে সোজা সিঁড়ি দিয়ে বেডরুমে উঠে গেল। দরজা খুলতেই চোখে পড়ল বিছানার একদম কোণে গুটিসুটি হয়ে বসে আছে মেহরিন। পরনে সবুজ রঙের শাড়ি, চোখের ভেজা দাগে ভক্তি। কাঁপছে নীরবে, গাল বেয়ে ক্রমাগত নেমে আসছে অশ্রু। কান্না করার শব্দ নেই, কিন্তু কান্নার উপস্থিতি এতটাই ভারী যে পুরো ঘরটা যেন ভিজে আছে। দহন এক মুহূর্ত দাঁড়িয়ে তাকিয়ে থাকলো। তার চেহারায় যা ফুটলো তা কেবল বিরক্তি। তারপর বিড়বিড় করে বলল, এত কান্না করার কি আছে? আজব, বিয়েই তো করেছে, খেয়ে তো আর ছেড়ে দেয়নি। তারপর সে কিছু না বলে ওয়াশরুমে ঢুকে গেল। পানি মাথায় পড়তেই রাগটাও যেন ঠান্ডা হচ্ছিল, কিন্তু মগজ তাতে শান্ত হলো না। ফ্রেশ হয়ে বেরিয়ে এসে দেখে মেহরিন অবস্থা হুবহু একই। দহন বিরক্তি হয়ে কপালে হাত ঠেকালো। বিরক্তি সশব্দ করে বলল, এই, এভাবে কাঁদছিস কেন? এভাবে কাঁদার মানে কি? আমি কি তোকে খাইয়ে ছাইড়া দিছি নাকি? মেহরিন মুখ তুলল না, কাঁপতে থাকলো আরো বেশি। চোখের পানিতে ভিজে গেল আঙ্গুলগুলোও। দহনের বিরক্তি এবার গলা পর্যন্ত উঠে গেল। এবার সে জোর ধমক দিয়ে বলল, স্টপ ইয়োর ফাকিং ক্রাইং। রুমের বাতাসটাও যেন থমকে গেছিল। ছাদের লাইটের ম্লান হলুদ আলোয় মেহরিনের ভেজা চুলগুলো আরো বড় দেখাচ্ছিল। দহনের ধমকের সাথে সাথে ছোট্ট শরীরটা কেঁপে উঠল। বড় বড় ভেজা দৃষ্টিতে সে তাকালো দহনের দিকে, ভয় আর ক্ষোভ সব মিলেমিশে থাকার চোখে। দহন ঠোঁট কামড়ে প্রায় ফিসফিসের মতো হুঁশিয়ারি দিল, এই তো আমার কথাই, আজ থেকে উঠবি বসবি আমার মতো করেই। আমি কাঁদতে বললে কাঁদবি, হাসতে বললে হাসবি। শব্দগুলো কানে নয়, মনের উপর বসে গেল। দহনের শরীরে সেই অদ্ভুত উত্তাপ, আর চোখে অধিকার বোধের আগুন। শুধু ট্রাউজার পরা দেহটা এগিয়ে আসতেই মেহরিন সংকুচিত হয়ে পিছিয়ে গেল বিছানার কিনারায়। কিন্তু দহন তাকে পিছু হটতে দিল না। এক টানে তাকে টেনে এনে নরম গদির ওপর ফেলে দিল। তবুও কোনো চিৎকার নেই, শুধু গলা পর্যন্ত উঠে থাকা শ্বাসের শব্দ। তারপর মেহরিন কিছু বোঝার আগেই ওর উপরে দহনের শরীর ভার ছেড়ে দেয়। শরীর স্পর্শের চেয়ে বেশি ভয়ের ছিল তার চোখের দৃষ্টি, অদ্ভুত তীব্র, দাবি করা, যেন বলছে, তুই এখন আমার। মেহরিনের বুক উঁচু নিচু হতে লাগলো দ্রুত। সারা শরীর কাঁপছে ভয়ে, লজ্জায় আর না বলা আবেগে। দহন মুখটা গলার কাছে গুজে দিল। উষ্ণ নিঃশ্বাসে যেন বুকে আগুন লাগলো তার। কিন্তু কোনো অশোভন কিছু নয়, বরং
এমন এক নৈকট্য যা কথার চেয়ে বেশি দম বন্ধ করা। দহন শুধু মুখ গুজে দিয়ে শান্ত হলো না, তারপর খোসা খোসা দাড়ি দিয়ে ঘর্ষণ করতে থাকে। তার স্পর্শে ছোট্ট গায়ে যেন কাঁপুনি দোলালো। ব্যথা আর ভয়ে চোখ মুখ খিসকে নিল। চোখ মুখ মেহরিন, ওর পুরো শরীর কেঁপে উঠল, যেন পায়ের নিচে মাটি নড়ে গেছে। শ্বাস হালকা হয়ে এলো, আর চোখে চঞ্চল আতঙ্ক। সে সরে যেতে চাইল, তার ছোট্ট হাতগুলো বারবার দহনের বুক ঠেলে দূরে দিতে চাইল। ঠিক তখনই দহন বিরক্তির মেশানো হাসিতে ওর দু হাতকে নিজের এক হাতের নিয়ন্ত্রণে টেনে নিল। আরেক হাত দিয়ে শাড়ির আঁচলটা গুছিয়ে রাখার বদলে সেপ অবহেলায় সরিয়ে দিল পাশে, কোনো শব্দ ছাড়া, কিন্তু অর্থ পরিষ্কার রেখে। মেহরিন আতঙ্কে উঠে ফিসফিস করলো, গলা কাঁপা, চোখ জলে ভরা। ছেড়ে দিন, আমার খারাপ লাগছে। কথাটা সেই অদ্ভুত নীরবতায় আরও তীক্ষ্ণ হয়ে শোনা গেল। দহন মুখ না তুলেই ভারী কণ্ঠে বলল, চুপচাপ থাক, আর বাড়াবাড়ি করিস না, তাহলে না হওয়া বাসরটা করেই ফেলবো। আমি নিজেকে অনেক কষ্টে কন্ট্রোল করছি। দহনের হুমকিতে মেহরিন চুপসে গেল। তারপর আচমকা দহন মেহরিনের ওষ্ঠদয়ে নিজের ওষ্ঠদয় মিলিয়ে দিল। মেহরিন চোখ বড় বড় করে ফেলল, শরীরের ভেতর শিরদাঁড়া হয়ে গেল সোজা, ভয়ের মতো, আবার ঠিক ভয় নয়। হওয়ার শব্দটা যেন থমকে গেল। অন্ধকারে এক সেকেন্ডের জন্য মনে হলো দুজনের নিঃশ্বাসই আলো হয়ে উঠেছে। সে দহনকে ঠেলে ফেলতে পারল না, আর টেনে ধরতেও পারল না। শুধু অনুভব করলো কারো কাছে সব হারিয়ে যাওয়ার আগে যেমন এক ঝলক নিঃশ্বাস আসে, ঠিক তেমনই অনুভূতি। দহনের শক্তভক্ত হাতের বিচরণের সাথে বাড়তে থাকা অষ্টদয়ের চুম্বন, হন্তদম্ভ। মেহরিন বক্ষদেশের ব্যথায় এবার গঙ্গিয়ে উঠে। দহন এবার ছেড়ে দিল ওর ওষ্ঠদয়, সাথে সাথে মেহরিন জোরে জোরে নিঃশ্বাস নিতে থাকে, তবে হাত সরায় না, বরং মেহরিনের সংবেদনশীল জায়গায় বিচরণ করতে থাকে। মেহরিন সময় নিয়ে নিজেকে ঠিক করে, তারপর দহনের দিকে কাতর চোখে তাকিয়ে বলে, উঠে এরকম কেন করছেন? আমি এসবের জন্য প্রস্তুত না। দহন ঠোঁট কামড়ে হেসে বলল, আই ক্যান কন্ট্রোল মাই সেলফ। মেহরিন বলে, তাহলে আমাকে ছাড়ুন। দহন ছাড়ল না, বরং শক্ত করে আষ্টে পিষ্টে জড়িয়ে ধরল মেহরিনকে। তারপর গলায় মুখ গুজে রস ভারী কণ্ঠে বলল, তোকে 2 দিন সময় দিলাম, এর মধ্যে 2 আজাইরা চিন্তা বাদ দিয়ে রোমান্টিক মুডে এসে নিজের হাজবেন্ডের সাথে রোম্যান্স করবি, নয়তো কিভাবে রোমান্টিক মুডে আনা লাগে তা আমার জানা আছে। একটু থেকে আবার বলল, তোর হাজবেন্ড অনেক ধৈর্যশীল, তাই 2 দিন সময় দিল। আমার জায়গায় অন্য কেউ হলে আজকেই বাসর করে ফেলতো। মেরিন মনে মনে আওড়ালো, এরকম বেপরোয়া মানুষকে আমি কিভাবে সামলাবো। গল্প ক্রুয়েল অবশেষণ। গল্পটি কেমন হয়েছে কমেন্ট করে বলবেন। পরবর্তী পর্ব পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।